শুভ সকাল। আজ বাংলা ৫ জ্যৈষ্ঠ ১৪২৩ গ্রীষ্মকাল, ইংরেজি ১৯ মে ২০১৬ বৃহস্পতিবার। একুশে টেলিভিশনের সকালের সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি নন্দিতা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের সকাল দেখছেন। জীবন এবং জীবিকা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। দিন রাত কাজের পেছনে ছুটছি আমরা। অনবরত ছোটাছুটির মাঝে মনের জন্য একটু বিশ্রাম দরকার। এই বিশ্রাম পেতে পারেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে। দর্শক, মনটাকে একটু আনন্দ দেবার জন্য কিছু সময় বের করুন এবং প্রিয় মানুষদের নিয়ে ঘুরে আসুন সংস্কৃতি অঙ্গন থেকে। তাই আমাদের এবারের আয়োজনে আপনাদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর। বেঙ্গল আর্ট লাউঞ্জে শিল্পী আনিসুজ্জামান সোহেল এর ইন্টিমেটস ফেয়ার শিরোনামে আর্ট এক্সিবিশন চলছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, চলবে ৪ জুন পর্যন্ত। দর্শক, আপনার সংগঠন বা শহরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের আগাম খবর চিঠি, ফ্যাক্স বা ইমেইলে আমাদের জানিয়ে দিন। আমরা তা জানিয়ে দেব একুশের সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে। একুশে টেলিভিশন সব সময় চায় আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর সব সময় থাকুন সময়ের সাথে এগিয়ে। সময়ের সাথে আপনাদের এগিয়ে রাখতেই একুশের সব আয়োজন। তো চলুন জেনে নেই আজকের অনুষ্ঠান সূচি। একুশে বিজনেস সকাল 10টা 30 মিনিটে, নাটক কাঠঠোকরা দুপুর 12টায়, বাংলা চলচ্চিত্র এই ঘর এই সংসার দুপুর 3টায়, নূরজাহান কুকিং জোন সন্ধ্যা 6টা 30 মিনিটে, ধারাবাহিক নাটক কাছাকাছি রাত 8টায়, ধারাবাহিক নাটক রূপকথার মা রাত 8টা 30 মিনিটে, প্রতিদিনের ধারাবাহিক নাটক তুমি আসবে বলে রাত 9টা 30 মিনিটে, নাটক জ্যোৎস্না ঝরা কাব্য রাত 10টায়, একুশের রাত 12টায়। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন আজ সারাদিন একুশে টেলিভিশনের পর্দায় কি কি থাকছে। এইবারে আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প পর্ব। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমরা কোম্পানির প্রধান মানব সম্পদ নির্বাহী অজয় রোহিতাস্য আলকাজি। আসুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। ভাইয়া, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি, বেশ ভালো আছি। তো একটু জানতে চাচ্ছি যে আপনার নাম অজেয় রোহিতাস্য আলকাজি। তো এই অজেয়, এই নামটির প্রতিফলন আমরা জানি যে অনেক সময় শুনে থাকি যে নামের প্রতিফলন অনেক সময় ব্যক্তি জীবনে ঘটে থাকে, প্রতিটা মানুষের জীবনে। তো আপনার ক্ষেত্রে এই নামের প্রতিফলনটা কতটুকু? অজেয়, আগে নামের অর্থটা বলে নিই। অজেয় শব্দটার অর্থ হচ্ছে ইনভিনসিবল, যাকে জয় করা যায় না। আমার মা দূরদর্শী ছিলেন হয়তোবা। জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই অপরাজিত ছিলাম, কিন্তু হেরে গেলাম স্ত্রীর কাছে। গত 21 বছর ধরে হেরেই যাচ্ছি এবং এখনো অব্যাহত আছে। আশা করি আগামী যতদিন বাঁচবো এই পরাজয় আমার অব্যাহত থাকবে। বাহ, চমৎকার চমৎকার উত্তর। তো একটু জানতে চাচ্ছি অজয় ভাই, যে আমরা সাধারণত জানতে চাই এই অনুষ্ঠানে যারা এসে থাকেন একদম সকাল সকাল শুরু করে দিই আমরা অনুষ্ঠানটা, তো আপনার দিনের শুরুটা কিভাবে হয়? আমার দিনের শুরুটা হয় আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ওঠান এবং তারপর জিমে চলে যাই। জিমে থাকি ঘন্টা 1.5-2, বাসায় ফিরি, তারপর অফিস, শাওয়ার নিয়ে অফিস। বাহ, চমৎকার। তো এই যে আপনি মানব সম্পদ বিভাগ নিয়ে কাজ করছেন অনেক দিন যাবত, এবং আমরা জানি যে আপনি লেখালেখিও করে থাকেন। চেষ্টা করি। এই যে দুটো ধারা একদম পুরোপুরি ভিন্ন ধারাই আমার কাছে মনে হয়, তো এই লেখালেখিতে আসাটা আসলে কিভাবে বা কেন? প্রথম কথা নন্দিতা, দুটো ভিন্ন ধারা হয়তোবা না এই কারণে যে আমরা যারা মানুষকে নিয়ে কাজ করি আমরা কিন্তু মানুষকে অবজার্ভ করি খুব কাছ থেকে। তার কষ্ট, তার আনন্দ, তার উদ্দীপনা, ওগুলাই একটু অবজার্ভ করে নোট করলে কিন্তু আসলে বেশ চমৎকার একটা উপন্যাস বা একটা কবিতা হয়ে যায়। আর লেখালেখির শুরুটা হচ্ছে বেসিক্যালি আমার মার কাছ থেকে। আমার মা হাসি সিদ্দিকী, উনি লিখতেন, মানে শি ওয়াজ এ ভার্সেটাইল জিনিয়াস টু অ্যান এক্সটেন্ট। উনি কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, গান লিখতেন, সুর করতেন, গান শেখাতেন। তো ওই প্রভাবটা বোধহয় আমার উপর অনেক বেশি পড়েছিল। আর তারপর এক সময় দেখলাম যে পড়তে পড়তে আমার মার আবার একটা বেশ বিশাল ছিল, কারিকুলাম ছিল, যেটা মানে আমাদের একটা লাইব্রেরি ছিল। ওই বইগুলো আমাদের সবারই পড়তে হতো, প্রায় 1003-4 বই। পড়তে পড়তে লেখা এবং লিখতে লিখতে এক সময় দেখলাম যে লিখতে মানে খারাপ লিখি না, ভালো লিখি বলবো না, খারাপ লিখি না,
তারপর ওটা চলছে। আর ইট ওয়ার্কস, যেমন জিম কাজ করে আমার স্ট্রেস রিলিভার হিসেবে, আমার লেখালেখিও কিন্তু কিছুটা এখন আমার স্ট্রেস রিলিভ করার একটা পথ। বাহ, চমৎকার। তো আমরা যতটুকু জানি যে বাংলাদেশ কর্পোরেট পলিটিক্স নিয়ে প্রথম বই অভিমন্যু প্রকাশিত হয়েছিল এবং এটা আপনারই লেখা ছিল। জি। তো এবং আমরা জানি যে বিশ্বের মোটামুটি 4-5টি একদম প্রথম সারির যে বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড, কেমব্রিজ, কর্নেল, কলম্বিয়া, এই বিশ্ববিদ্যালয়গুলোতে, হার্ভার্ড বাদ দিয়ে গেছি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাউথ এশিয়ান একটা কালেকশন, লিটারেচারের কালেকশন হিসেবে আপনার বইটি রাখা আছে। তো এটা আমি বলবো যে শুধু আপনার নয়, বাংলাদেশিদের জন্য বিশাল একটা অর্জন, সর্বোপরি বাঙালিদের জন্য। তো এই বিষয়টাকে কেমন লাগে আপনার কাছে? প্রথম কথা, আমি যখন বইটা লিখি, আমি এইভাবে বলি, আমার লেখালেখির সব থেকে মানে প্রথম পাঠক এবং সবচেয়ে বড় সমালোচক কিন্তু আমার স্ত্রী। আচ্ছা। মানে উনি, আমরা একসঙ্গে আছি অনেকগুলা বছর, 28 বছরের বেশি যদি সব মিলিয়ে বলি। তো আমরা যখন শুরু করেছিলাম লেখাটা, আমরা আশা করিনি এত দূর আসবে। তো যখন গেল, আমার মনে হয় আমার থেকে বেশি খুশি হয়েছিলেন আমার স্ত্রী রুমানা সুলতানা। অ্যান্ড এখন কিন্তু মনে হয় যে মানে বাংলাদেশকে আমি যেভাবে দেখি, যে এটা হচ্ছে মাথা না নোয়ানো মানুষের দেশ। নিশ্চয়ই। আই জাস্ট ট্রাই টু বি আ মাউন্টেন অ্যামংস্ট দ্য হিলস। কতদূর পেরেছি জানি না, বাট সাইদ স্যার একটা কথা বলতেন মূল উৎকর্ষের ক্লাসে, যে মানুষ তার স্বপ্নের সমান বড়। নিশ্চয়ই। আমার স্বপ্ন আরো বড়, মাত্র শুরু হলো। চমৎকার। তো লেখালেখির প্রসঙ্গ তো চলেই আসলো, যেহেতু আমরা জানি যে আপনার বেশ কয়েকটি কবিতা গানে রূপান্তরিত হয়েছে। জি। তো এই বিষয়গুলো নিয়ে একটু যদি প্রথম যেটা হয়েছে, এটা সজীবের করা, তানভীর আলম সজীব। এই কবিতাটা নিয়ে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে যে আমরা একটা অফিসিয়াল ট্যুরে সিলেটে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে একটা রাত আমরা ইয়েতে থাকবো, চা বাগানে থাকবো। আচ্ছা। তো সেদিন ছিল মানে প্রচুর বৃষ্টি সারাদিন। ঠিক 8টার দিকে বৃষ্টিটা থামলো, থামার পর অ্যান্ড দেয়ার ওয়াজ এ ব্ল্যাক আউট। আচ্ছা। আর চা বাগানের ব্ল্যাক আউট অমাবস্যা রাতে অবস্থাটা হচ্ছে এরকম, আমি আমার হাত দেখতে পাচ্ছি না। ওকে, আমি বাইরে এসেছি আকাশ দেখতে, হাত যখন দেখতে পাচ্ছি না, তখন ওইখানকার ফিলিংস নিয়ে গানটা লেখা। সজীব হচ্ছে আমার, ওকে আমি চিনি আজকে প্রায় 25 বছর। মাঝখানে কিছুদিন যোগাযোগ ছিল না, সজীবকে পাঠালাম, সজীবই আমাকে পরে বলল, দাদা এটা নিয়ে একটা গান বানিয়েছি, আসো দেখো কেমন হয়, কেমন লাগে। অ্যান্ড দ্যাট ওয়েন্ট অন। গানটা সুন্দর ছিল, একটু অন্যরকম গান, ওইটার ভিজুয়ালাইজেশন অন্যরকম, বোধহয় প্রথম বাংলা গানের ভিজুয়াল যেখানে কোনো মহিলা মডেল নেই। আচ্ছা। যেটা সাদা কালোতে করা। আচ্ছা। অ্যান্ড probably that's why গানটা কি গেয়েছেন তানভীর সজীব ভাই? জি। আচ্ছা। গানটা গাওয়াও সজীবের, সুর করাও সজীবের, এবং বলবো সজীব খুবই ভালো কাজ করেছে। বাহ। এবং আমার মনে হয় দর্শক শ্রোতাও সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। কিছু কিছু ফিডব্যাক এক্সট্রিমলি পজিটিভ পেয়েছি আমি। আচ্ছা, বাহ। আমরা আরো কথা বলবো ভাইয়া আপনার সঙ্গে, তবে এখন একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত 21-এর সকালের সরাসরি আয়োজনে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। ভাইয়া, কথা হচ্ছিল আপনার লেখালেখি এবং লেখা গান হওয়া এইসব বিষয় নিয়ে। তো এবারে একটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে এই গত বইমেলাতে আপনার একটা কবিতার বই প্রকাশিত হয়েছে, পাঞ্চজন্য। তো আমরা এর আগের বইটার কথা জানলাম, যেহেতু ওটা কর্পোরেট রিলেটেড একটা বই ছিল, এবং আমরা জানি যে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো রাখা হয়েছে কালেকশনে। তো এই বইটিও কি এরকম কোনো বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে? আপাতত এটা হার্ভার্ড এবং কর্নেল ইউনিভার্সিটিতে আছে। ও অভিমন্যুর কথা ভুলে গেছি, অভিমন্যু বোধহয় না, অভিমন্যু ভারতের রাষ্ট্রপতির লাইব্রেরিতেও আছে। আচ্ছা। রাষ্ট্রপতি ভবন লাইব্রেরিতে। এটা এখন পর্যন্ত মাত্র তো বেরোলো। দুটো ইউনিভার্সিটি অলরেডি কালেক্ট করেছে, ওয়ান ইজ কর্নেল ইউনিভার্সিটি আর আরেকটা হচ্ছে হার্ভার্ড। আচ্ছা। আর অক্সফোর্ড, সরি, তিনটা।
আচ্ছা, বাহ, চমৎকার। তো লেখালেখির প্রসঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণ যাবত, এবারে একটু জানতে চাই যে আপনার পেশাগত জীবন সম্বন্ধে। আমরা জানি যে 2014 এর CHRO রেটিং এ বিশ্বের যে 50 জন মোস্ট ট্যালেন্টেড গ্লোবাল HR লিডারদের একজন ছিলেন আপনি। তো এই বিষয়টা নিয়ে আপনার মানে অনুভূতি কেমন, এবং 2015-তে আপনার অবস্থান সেখানে চতুর্থ ছিল। তো আপনার পেশাগত জীবন নিয়ে এবারে আমরা একটু জানতে চাই, মানে অ্যাবাউট দ্য জার্নি। ওয়েল, আমি তাহলে একটু দ্রুতই কানেক্টিং দ্য ডটস শুরু করলাম লাইফে। আমি যদি পেছন ফিরে দেখি, আমি শুরু করেছিলাম 22-এ অ্যাজ এ পার্ট টাইমার। তারপর মাস্টার্সের আগে আই টুক এ ব্রেক অ্যান্ড ফুল টাইমার হিসেবে জয়েন করলাম 95-তে। আচ্ছা, বিয়ের পর, মানে আই গট ম্যারিড আর্লি টু। ততদিনে আপনি বিয়েও করে ফেলেছেন? বিয়ে করে ফেলেছি। মানে আমি যখন বিয়ে করি ঠিক সেই মুহূর্তটাতে আমি হদ্দ বেকার ছিলাম। সো আমি যদি এইভাবে দেখি, মানে প্রবাবলি আমার বয়সীদের মধ্যে আই এম দ্য মোস্ট প্রিভিলেজড ওয়ান, সব থেকে সৌভাগ্যবান মানুষদের একজন, যারা বাংলাদেশে দ্য ট্রান্সফরমেশন অফ এইচআরটা দেখেছি। বিকজ আই স্টার্ট ওয়ার্কিং ইন অ্যাডমিনিস্ট্রেশন। বিয়ের পর যখন জয়েন করলাম, আই জয়েন্ট পার্সোনেল, তারপর এইচআর। আর আমরা কোম্পানিতে তো উই অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ পিপল অ্যান্ড নলেজ। ইটস এ টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আর যদি রেটিংয়ের কথা বলেন, CHRO রেটিংয়ের কথা, কিংবা HR লিডারশিপ অ্যাওয়ার্ডের কথা যেটা এই মার্চে পেলাম, বা আমরা কোম্পানিজ বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা অ্যাওয়ার্ডেড হয়েছে অ্যাজ ড্রিম কোম্পানি টু ওয়ার্ক ফর, এগুলার পেছনে কিন্তু হয় কি, আমার থেকে ভালো HR কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু ওনাদের দুর্ভাগ্য, ওনারা আমার থেকে ভালো কোম্পানিতে নেই। আচ্ছা, মানে HR তখনই খুব ভালোভাবে ফাংশন করে যখন ইট হ্যাজ দ্য সাপোর্ট অফ দি বোর্ড অ্যান্ড ইট হ্যাজ দ্য ট্রাস্ট অফ ইটস পিপল। আমি বলবো আমি খুব রেয়ার প্রিভিলেজড পার্সনসদের একজন, হু হ্যাজ ফুল সাপোর্ট অফ দি বোর্ড অ্যান্ড who does enjoy the trust of its people. আমাদের এই মানে from good companies to be one of the great company in বাংলাদেশ, যেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে স্বপ্নের মতো একটা কোম্পানি যেখানে কাজ করা যায়, মানুষের স্বপ্ন থাকে এখানে কাজ করার। এই অ্যাচিভমেন্টে আসার পেছনে কিন্তু আমার ভূমিকা ছিল অনুঘটকের, ক্যাটালিস্টের। এখানে মূল ভূমিকাটা কিন্তু ছিল আমার মানুষের, আমার উপর তাদের আস্থা এবং আমার বোর্ডের পুরোপুরি সাপোর্টটা। ইট ওয়াজ এ বাম্পি রাইড অফকোর্স, তবে যেই জায়গাটার জন্যে হয়তোবা আমার এত দূর আসা, সেটা হচ্ছে যে আই লার্ন ফ্রম মাই মিস্টেকস। আমি কাজ করতে গিয়ে ভুল করেছি, ওই ভুল থেকে শিখেছি এবং ওই ভুলগুলো আর রিপিট করিনি কোনোদিন। এক, এবং দুই, যেটা হয়েছে আমি তো বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম। আমি একটা জিনিস সব সময় রাখি, সেটা হচ্ছে যে আমি এই অর্গানাইজেশন থেকে নতুন কি শিখছি। I have to learn one new thing at least a year. Okay. So that kept me going. বাহ, চমৎকার। মানব সম্পদ নিয়ে কাজ করছেন, এই প্রসঙ্গটা তো চলেই আসলো। তো এবারে আপনার কাছে একটু জানতে চাই যে ডিজিটালাইজেশন এই যুগটাতে আমরা এখন আছি, তো এই যুগে কি আপনার কাছে মনে হয় যে মানব সম্পদের যে গুরুত্ব, এটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে? একই সঙ্গে হ্যাঁ এবং না। হ্যাঁ এবং না এই কারণে, বাংলাদেশে প্রথম যখন কম্পিউটার বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশনে ঢুকলো, একটা পদ কিন্তু ধীরে ধীরে লুপ্ত হয়ে গেল, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, যারা টাইপ করতেন। একটা নতুন পদ ক্রিয়েট হলো, সেটা হচ্ছে কম্পিউটার কম্পোজার। সেই পদটাও কিন্তু হারিয়ে গেল, রাইট? কারণ এখন আমরা যার মিলে আমরা নিজেরাই ড্রাফট করি, নিজেরাই সেন্ডও করি। এই ডিজিটালাইজেশনের যুগে যাদের মোটামুটি কম্পিউটার লিটারেসি থাকবে না, তাদেরকে কিন্তু আমরা যখন চাকরির বিজ্ঞাপন দিই, তখনই দেখেন তাদেরকে আমরা বার করে দিই যে তোমরা ইউ আর নট শর্টলিস্ট, ইউ ওন্ট বি শর্টলিস্টেড বিকজ ওয়ান অফ দি ম্যান্ডেটরি পার্টিস কম্পিউটার লিটারেসি। যারা জানবেন তারা কিন্তু টিকে যাবেন। আর সব থেকে বড় কথা যেটা, আমরা যতই ডিজিটালাইজেশনের কথা বলি, রোবোট্রনিক্সের কথা বলি, পেছনে কিন্তু একজন মানুষ থাকে। আপনি এইভাবে চিন্তা করুন, আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে ফোন নাম্বার আছে,
আপনি ফোন নাম্বার আপনার মনে রাখার প্রয়োজন নেই, রাইট? কিন্তু মোবাইলে চাপ দিয়ে কথাটা কিন্তু আপনি বলবেন, ওটা কিন্তু কম্পিউটার বলবে না। আমার ইনপুটটা কিন্তু মানুষের দিতে হবে এবং আউটপুটটা অ্যানালিসিসও করবে মানুষ। সো মানুষের গুরুত্ব হারাবে না, বাট প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ মানুষ যারা নন তারা অবশ্যই কিছুটা হলেও গুরুত্ব হারাবেন। আচ্ছা, তো এবারে একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা কোম্পানিজের প্রধান মানব সম্পদ নির্বাহী আপনি। জি। তো দেশের মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আপনি কতটুকু মনে করেন যে আপনি এবং আমরা এর ভূমিকা কতটুকু? ওকে, আমরা ব্যাপারটা কিভাবে দেখি? প্রথম কথা যেটা, আমাদের সব ব্যবসার ডেফিনেটলি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আমরা লাভ খুঁজব, তবে আমাদের একটা কোর পয়েন্ট থাকে, সেটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী বাংলাদেশের মানুষের জীবনকে ছুঁয়ে যাবে এবং জীবনযাত্রায় পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। এটা হচ্ছে আমাদের কোর লাইন। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যদি বলেন, আমি আপনাকে জাস্ট কিছু ডাটা দেই। আইএলওর ডাটা অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে 2013-র ডাটা, সেই তখন পর্যন্ত 6.5 কোটি মানুষ চাকরির বাজারে আছেন। 2021-এর মধ্যে আরো 4.70 কোটি মানুষ ঢুকবেন। বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট জানেন? 8%, which is equivalent to America and much less than England. সমস্যাটা হচ্ছে 4.70 কোটি বাচ্চা যারা আপনার 2021-এর মধ্যে চাকরিতে ঢুকবে। এরা যেদিন থেকে পাশ করে সেদিন থেকে চাকরিতে ঢুকতে গেলে তাদের মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগে, রাইট? এই 2.5 বছরে কি হয়? তারা সিভি দেয়, ডাকে না, ফ্রাস্ট্রেটেড হয়। ফ্রাস্ট্রেটেড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢোকে ড্রাগসের সঙ্গে ঢোকে ক্রাইম, একদমই রাইট? এই বাস্তবতাতে আমরা কি করছি? আমরা যেটা করছি, আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছি। আমরা এই জুলাইয়ের 15 থেকে শুরু করছি 5 days রেসিডেন্সিয়াল ট্রেনিং ক্যাম্প। ঢাকাতে না, ইটস ইন যশোর। আচ্ছা, যশোর RRF-এ। এখানে আমরা 100টা বাচ্চাকে আমরা থরলি ট্রেনিং দিব, এবং এই থরলি ট্রেনিং দিব বডি ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটিং, কমিউনিকেশন মেথডস, ঠিক আছে, অ্যান্ড অফকোর্স স্ট্রেস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট এটিকেটস। এই 5 দিনের ট্রেনিং ক্যাম্পে আমরা কিন্তু এদেরকে তৈরি করব ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড, এবং এদের মধ্যে টপার যারা তাদেরকে আমরা অ্যাবসর্ভ করব আমাদের অর্গানাইজেশনে। বাংলাদেশে 10,000 কোম্পানি আছে রেজিস্টার্ড জয়েন্ট স্টকে। এর থেকে আমি 8,000 ফেলে দিচ্ছি, 2,000 অপারেটিভ যারা মোটামুটি ব্যবসা করে। এই 2,000 কোম্পানি যদি আমাদের মতো এগিয়ে আসেন এবং প্রত্যেক মাসে 100 জন করে তৈরি করেন, আমরা তাইলে প্রতি মাসে তৈরি করছি রাফলি 20 লাখ ছেলে, বছরে 2 লাখ ছেলে, বছরে 24 লাখ। আমরা যদি শুরু করে দেই, আমি বাংলাদেশের সরকারকে যতদূর চিনি, এনারা হচ্ছেন সিরিয়াসলি ডুয়ার সরকার। এনারা যখন এটাকে ডিআইডি মানে ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট এদের মাধ্যমে জিনিসটাকে ছড়িয়ে দিবে, এই সংখ্যা কিন্তু আরো 10 গুণ বাড়বে, মানে 1,20,00,000। 3 বছরে 3,60,00,000, 4 বছরে 4,80,00,000, রাইট? আমাদের 4 বছরের মধ্যে ছেলেরা ঢুকবে হচ্ছে 4,70,00,000, মানে আমি আরো 10 লাখকে অ্যাডভান্স প্রিপেয়ার করব, রাইট? আমরা যেটা করছি, আমরা ওই জিনিসটা একদিন আমরা যাব, সেটাকে ধরে আমরা জাস্ট বলবো পায়োনিয়ার শুরু করছি, রিস্কটা নিচ্ছি, এবং এটা যে শুধু যশোরে থাকবে তা কিন্তু না। আচ্ছা, এটা বাংলাদেশে যেসব জায়গায় ব্যাকওয়ার্ড জায়গা যেগুলা, আমরা সব জায়গাতে যাব, কেননা আমাদের সব জায়গা থেকে লোক নিতেই হবে। এই লোকগুলাকে তৈরি করব, আমরা অ্যাবসর্ভ করব। আমার মনে হয়, মানে আমরা বলি যে 2025-এর মধ্যে মধ্যম আয়ের হব, দেশ হব। আমরা স্বপ্ন দেখি সিঙ্গাপুর মডেলের। আমরা কোম্পানিজ, আমরা একটু বেশি উচ্চাভিলাষী। আমরা ভাবি সিঙ্গাপুর কেন আমাদের মডেল হবে, এমন দিন কেন আসবে না আমরা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার জন্য মডেল হব। যে লুক এখানে শুরু করেছিল
এখানে এসে থেমেছে। বাহ, চমৎকার। So that is খুব the ভালো initiative we are লাগছিল taking. আপনার কথা শুনে, এবং আমি নিজেও খুব বেশি আশাবাদী হয়ে গেলাম, এবং আমার মনে হয় দর্শকরাও খুব আশাবাদী আপনার কথা শুনে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তবে তার আগে একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই যে আপনি পেশাগত জীবনে খুব আমরা দেখেছি আপনার খুব হাই প্রোফাইল, এবং আপনি তার পাশাপাশি লেখালেখিও করেন, আপনার প্যাশন এটা। তো কোন পরিচয়ে পরিচিত হতে আপনি বেশি গর্ববোধ করেন? একদম ছোট করে একটু জানতে চাচ্ছি। নন্দিতা, সম্ভবত দুটোর কোনোটাই না। কারণ আমি যদি আজকে রিটায়ার করি, আমি হব রিটায়ার্ড চিফ পিপল অফিসার অফ আমরা। লেখালেখি ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। কিন্তু একটা পরিচয় যেটা নিয়ে আমি গর্বিত, এবং যেটা কোনোদিনই আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সেটা হচ্ছে আমি প্রাউড বাংলাদেশি। বাহ, আমি একজন গর্বিত বাংলাদেশি, এবং সম্ভবত এটাই আমার প্রথম এবং শেষ পরিচয়। চমৎকার, খুব ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের অনুষ্ঠানে হাজির হবার জন্য। থ্যাংক ইউ নন্দিতা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। 21-এর সকালের আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে কোনো নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সকাল।